গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কদিন ধরে টানা বৃষ্টির কারণে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, আর দুপুরবেলাতেও গায়ে একটা কাঁথা জড়িয়েই শুতে হচ্ছে। ফ্যানটা তো আমি একেই চালিয়ে রাখছি, আর এই জন্য কাজও আমার বেড়ে গেছে। প্রত্যেক দিন দুবেলা করে এই কাঁথা ভাঁজ করতে হচ্ছে। এরপর তো আসছে শীতকাল। শীতকাল মানে আবার লেপ কম্বল সব কিছু বেরিয়ে যাবে, আর সেইটা কিন্তু আর একটা এক্সট্রা হেডেক। শীতের জিনিস ভাঁজ করা, সাথে দুটো করে ব্ল্যাঙ্কেট ভাঁজ করা, খাটনি আরও বেড়ে যাবে। তবে যাই বলো, গরমকালের থেকে আমার শীতকালটাই বেশি পছন্দ। গরমকালে সব কাজ করতেই ভীষণ কষ্ট হয়ে যায়। আর তারপর তোমরা তো খেয়াল করেই থাকবে, আমার খাটের থেকে আমার ওপরে যে টিনটা আছে সেটা কিন্তু খুব বেশি দূরত্বে না, ওই জন্য ঘরটা আরও প্রচণ্ডই গরম হয়ে যায়। যাদের ঘরে এসি আছে তাদের ব্যাপার আলাদা, এসি চালিয়ে আলাদাই সুখের ঘুম হয়, কিন্তু আমাদের মতন অভাবের সংসারে কিন্তু সেটা সম্ভব নয়। এদিকে তোমাদের সাথে গল্পে গল্পে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আগের দিনই তো তোমাদের আমি বলেছি, যখন আমি শুই হেডফোন, চার্জার সব কিছু নিয়ে শুই, কারণ একটু গান শুনি বা ব্লগ দেখি, আর সেটা দেখতে দেখতেই তারপরে ঘুমোই। আর ফোনটা তখন চার্জেও দিয়ে দিই। সেই সমস্ত গুছিয়ে রেখে এখন চলে এসেছি রান্নাঘরে। আর আমাদের রান্নাঘরটা দেখো, এখন কিন্তু বেশ ভালো লাগছে। পেছন দিকটা করে পিসবোর্ড থাকতো বলে একটু দেখতে কেমনই লাগতো। আর এই জানলাটা দিয়ে যেহেতু প্রায় বিড়াল ঢুকে যেত, সেই জন্য জানলাটাতেও একটা নেট লাগানো হয়েছিল। সেটাও এই রান্নার তেল মশলাতে একদম নষ্ট হয়ে গেছিল। সব মিলে না দেখতে ভালো লাগতো না, তো জানলা থেকে ওই নেটটাও খুলে দেওয়া হয়েছে। কারণ রান্নার টাইমটুকু, মানে যে টাইমটুকু আমরা রান্নাঘরে থাকি, সেই টাইমটুকু ছাড়া বাকি সময়টা আমরা রান্নাঘরের জানলাটা এখন আটকেই রাখি। সেই জন্য ওই নেটটার খুব একটা প্রয়োজন নেই, তো ওটাকে খুলে দিয়েছি। এতে রান্নাঘরটাও একটু খোলামেলা লাগছে, আর জায়গাটা দেখতেও বেশ ভালো লাগছে। আর গ্যাসের পেছন দিকে যে পিসবোর্ডগুলো ছিল ওগুলো সরিয়ে দিয়ে এই জায়গাটাতে সিমেন্ট করে দেওয়া হয়েছে, সেই জন্য রান্নাঘরটা কিন্তু এখন বেশ ভালো লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে সন্ধ্যেবেলা ভেবেছি একটু পাস্তা খাবো, অনেকদিন ধরেই না পাস্তা খেতে ইচ্ছা করছিল। তো ফাইনালি আজকে বানিয়ে নিয়েছি। আর প্লিজ কড়াইটা নিয়ে কেউ কিছু মনে করো না, কড়াই এই মুহূর্তে কেনা পসিবল না। আর যেটা আছে সেটা দেখাতে কোনো লজ্জা আমার নেই, তো সেই জন্য এই কড়াইটাতেই করা হয়। কড়াইয়ের ভেতরটা পরিষ্কার আছে, বাইরের রংটা উঠে গেছে, আর ওই পোড়ার দাগগুলো তুলতে গিয়েই আরও রংটা উঠে গেছে, এটা আমি তোমাদের এর আগেও বলেছি। আর এদিকে আমি পাস্তাটাও সেদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ রসুনটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই পাস্তার প্যাকেটটা আমি বিশাল থেকে কিনেছিলাম। এগুলো যেহেতু ময়দার নয়, সেজন্য সেদ্ধ হতে না একটু বেশি সময় লাগে, তো সেই একটু বেশি সময় ধরেই সেদ্ধ করা হয়েছে। তবে তাও আজকে পাস্তাটা মনে হচ্ছিল যেন আর একটু সেদ্ধ করে নিলেই ভালো হতো। আর আজকে না টমেটো সস ছিল না, তো আমি একটুখানি সয়া সস দিয়েছিলাম, তার সাথে রসুন দেখতেই পাচ্ছ দিয়েছি। তো সব মিলিয়ে পাস্তাটা ভালোভাবে বানিয়ে নিয়ে এখন একটু বেশি হয়ে গেছে। আসলে এমন অ্যামাউন্টে ছিল, যদি আমি কিছুটা রেখে দিতাম তাহলে ওটুকু দিয়ে আর একবার খাওয়া যেত না। তাই জন্য আমি ভেবেছি আমি আর মা খাওয়ার পর যেটুকু থাকবে সেটুকুটাকে বরং রেখে দেবো, কালকে সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নেব। তো এখন মার জন্য কিছুটা তুলে দিয়েছি। আর মা পাস্তা একদমই খেতে চায় না, তাও আমি জোর করে একটুখানি দিয়েছি, আর নিজেরটা নিয়ে চলে এলাম রান্নাঘর থেকে এখন আমার বেডরুমে। আমার বেডরুমটা আমার কাছে ভীষণ পছন্দের। আমি জানি প্রত্যেকের বেডরুমই নিজের কাছে খুব পছন্দের হয়। আমার বেডরুমে কোনো দামি ফার্নিচার নেই, তবে আমি যতটুকু আছে ততটুকু দিয়েই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। জানি না তোমাদের কার কাছে ভালো লাগে। অনেকে তো বলো খুব সুন্দর করে গোছানো, আবার অনেকে বলো ছাদ বানিয়ে নিলেই ভালো হতো, টিনটা অনেক নিচু, নানান গুণের নানান মত। তবে দেখো, যদি সামর্থ্য থাকতো তাহলে কি টিন দিয়ে রাখতাম বলো? তাহলে তো ছাদ দিয়ে মোজাইক করে আরো অনেক ভালো করতে পারতাম। যত গুড় ঢালা যায় ততই মিষ্টি হয়, এটা সবাই জানে। তাহলে ততটাই করার চেষ্টা করতাম। অহেতুক কথা বলে মানুষকে ছোট বোধ করানোর তো কোনো মানে হয় না। যার সামর্থ্য থাকবে সে কি শখ করে আর এরকমভাবে থাকতে যাবে? আর আমি মনে করি আমি তো অনেক ভালো আছি। অনেকের মাথাতে তো এই ছাদটুকুও জোটে না। নিজের পায়ের তলার মাটি জোগাড় করা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুব টাফ। সেখানে আমার হাজবেন্ডের পেছনে কিন্তু কোনো মামা কাকা দাদা কেউ ছিল না। যতটুকু করেছে ও নিজের ক্ষমতায় করেছে। আর এই বয়সে একটা ঘর, তার সাথে বাথরুম, রান্নাঘর সমস্ত কিছু বানিয়ে নিজের বিয়ের খরচ সামলিয়ে ও যে সংসার চালাচ্ছে, এর জন্য আমার ওর উপর যথেষ্ট গর্ববোধ হয়। তো এই সমস্ত বোকা বোকা কথা কেন মানুষ জিজ্ঞেস করে আমাকে, আর কেনই বা বলে? আমাকে তো একজন এটাও জিজ্ঞেস করেছে, তোমার ঘরে কি এসি আছে? আচ্ছা, আমি তো সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি, এসিটা কি একদম পকেটের মধ্যে সেফটি পিন রাখার মতন ছোট্ট জিনিস? এসি থাকলে কি সেটা দেখা যেত না? যার সামর্থ্য আছে তার আছে, যার নেই তার নেই, এটা খুব সহজ কথা।
তুমি কতটা বড় লোক, তোমার কত কি আছে সেটা দেখানোর জন্য বা সেটা জাহির করার জন্য আমার কাছে কি নেই সেটা দিয়ে আমাকে খোঁটা মেরে ছোট করার কিন্তু কোনো মানেই হয় না। এটা যার যার শিক্ষা আর ব্যক্তিগত রুচিবোধেরই প্রমাণ। আর যারা ভাবে এগুলো বলে আমাকে ছোট বোধ করাবে বা আমি কতটা ছোট, কতটা অভাবে আছি সেইটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবে, তারা প্রচেষ্টা চালিয়ে যাক, আমার কোনো কিছুতেই যায় আসে না গো। আমার কাছে এই সমস্ত সত্যি কথা বলতে মূল্যহীন। হ্যাঁ, কিছু জিনিস অবশ্যই প্রয়োজন, টাকা, ব্যাংক ব্যালেন্স এগুলো দরকার, তবে শুধুমাত্র এসি কিনবো, দোতলা বাড়ি বানাবো, ছাদ করবো, মোজাইক করবো এসবের জন্য না। আমার কাছে পয়সাটা দরকার শান্তিতে থাকার জন্য, দুবেলা পেট ভরে খাওয়ার জন্য। বাবা মাদের বয়স হচ্ছে, তাদের কোনো যদি আপদ বিপদ হয় তাহলে তাদের পাশে যাতে দাঁড়াতে পারি, কারোর কাছে হাত পেতে ছোট যাতে হতে না হয় সেই জন্য। তবে হ্যাঁ, ভগবান এখনও সত্যি কথা বলতে আমাকে সেই দিন দেয়নি। জানি না কবে সেই দিন আমি নিজে দেখতে পাবো, যাতে আমি একটু রিন্টুর পাশে দাঁড়াতে পারবো। ওর পাশে দাঁড়াতে পারলে আর বাবা মাকে সাহায্য করতে পারলে আমি মন থেকে অনেকটা স্বস্তি পাবো। আর এদিকে কাল যখন দেখালাম তোমাদের যে সিমেন্ট করা হয়েছে, সেইটা আজকে রং করে দিচ্ছে মা। এটা মিস্ত্রি লাগিয়ে করতে গেলে আবার শুধু শুধু একদিনের রোজা দিতে হবে, তাই জন্য মা বললো যে মা নিজেই করে দেবে। আর কাজ চালানোর মতন যেহেতু করা হবে, সেহেতু খুব ভালো একদম সেরকম বিশাল ফিনিশিংয়ের দরকার নেই। তো মোটামুটির ওপর মা কিন্তু বেশ ভালোভাবে এখানে রং করছে। আর হলুদ রং করা হয়েছে যাতে তেল মশলা ছিটলে অতটা বাজে না লাগে। আর এদিকে আমি কয়েকটা জামা কাপড় আয়রন করেওছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে আমার কুর্তিগুলো কয়েকটা আয়রন করতে হতো, ওই ব্যাগ থেকে নিয়ে বার করার পর ওগুলোকে আমি আয়রন না করেই রেখেছিলাম। কিন্তু রিঙ্কেল পড়ে গেলে না, পরলে দেখতে বড্ড বাজে লাগে। আর আয়রনটা যখন আছেই তখন শুধু শুধু না করে রাখার তো কোনো কারণ নেই, সেজন্য আয়রন করে আবার এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এখন ঠান্ডা হয়ে গেছে, ফলে গুছিয়ে রেখে দিলাম। বিয়ের সময় বেশ কয়েকটা জিনিস আমার কেনার খুব ইচ্ছা ছিল, যেমন একটা ইলেকট্রিক কেটলি, তার সাথে ওই জলের যে বোতলগুলো হয় না, ঠান্ডা রাখলে ঠান্ডা থাকে, গরম রাখলে গরম থাকে, ওরকম একটা আয়রন, এগুলো কেনার না খুব ইচ্ছা ছিল। বিয়ের পর নতুন সংসার শুরু করতে গেলে অনেক কিছুর দরকার হয়, আর প্রতিটা মেয়েরই অনেক স্বপ্ন থাকে। আমার যেমন 3 পাল্লার একটা আলমারি, তারপর এই আলমারি কাম ড্রেসিং টেবিল, এগুলো কেনার খুব ইচ্ছে ছিল। তো আলমারি কাম ড্রেসিং টেবিলটার পেছনে একটা স্টোরি আছে, আমি তোমাদের বলেছি একদিন অবশ্যই শেয়ার করব। প্রতিটা জিনিসের পেছনেই দেখবে একটা গল্প থাকে। সেরকম এই আয়রনটা আমাকে আমার এক দিদি দিয়েছিল বিয়েতে। আসলে আমার না আয়রনটা কিনে ওঠা হয়েছিল না, যেহেতু আমি না কখনোই এগুলোর দায় বাবার ওপর চাপাইনি। আমি নিজের টাকা জমিয়ে জমিয়ে এগুলো করতাম। তো সেই জন্য আমার না তখন আর কিনে ওঠা হয়নি। তো আমাকে দিদি বলেছিল যে তোকে ওটা আর কিনতে হবে না, আমি ওটা তোকে বিয়ের সময় গিফট করব। তো এই আয়রনটা আমার কাছে খুব প্রিয়, কারণ আমার সত্যি কথা বলতে খুব শখ ছিল আমার নিজের একটা আয়রন থাকবে, আমি জামা কাপড় আয়রন করে পরবো। আমার প্রথম থেকেই না এই সংসার গুছিয়ে করব এই ব্যাপারটা খুব ভাল লাগতো। তো সেহেতু দিদি এটা আমাকে গিফট করেছিল। তো এটা আমার কাছে সত্যিই খুব প্রিয়। আমি আয়রনটা ইউজ করার সময় প্রত্যেকবার ভাবি যে একটা আয়রন কেনার আমার কত ইচ্ছা ছিল। তো আয়রনটা ঠান্ডা করে তারপর আবার আমি যত্ন করে ওর জন্য আলমারিতে রেখে দিই। বারবার দরকার হয়, তাও আমি ওটা বাইরে রাখি না, যাতে জিনিসটায় ধুলো না পড়ে বা অযত্নে নষ্ট না হয়ে যায়, সেজন্য আমি ওটাকে সবসময় আলমারিতেই তুলে রাখি। আর এদিকে দেখো, আজকে এই 3 তাকটাকে গোছাতে নিয়ে বসেছি। এত অগোছালো হয়েছিল, আর প্রতিটা জিনিস নিতে গেলে শুধু উল্টে পাল্টে পড়ে যেত। আর আমার এই ক্লিপগুলো তো এদিক ওদিক ঘুরে বেড়ায়, দরকারের সময় আমি খুঁজেই পাই না। ওই মেলা থেকে সেদিন বেশ কয়েকটা ক্লিপ কেনা হয়েছিল, সেই জন্য এগুলোকে সব গুছিয়ে রাখবো বলে এই লাল ঝুড়িটা বের করেছি। এই লাল ঝুড়িটাও সেদিন মেলা থেকেই কেনা হয়েছে। তবে এখানে আমি একটা ভুল করেছি, প্রোডাক্টগুলোকে নিচে সামনে করে রেখে দিয়ে পেছন দিকটা পুরো ফাঁকা হয়ে আছে, আর ওই ঝুড়িটাকে ওপরে রেখেছিলাম। পরে যদিও আমি ওই ঝুড়িটাকে নিচে রেখে দিয়েছি, আর প্রোডাক্টগুলো সব আমি ওপরে ভালো করে গুছিয়ে রেখেছি। তো এই জায়গাটাকে একটু ধুলোও পড়েছিল, সবগুলোকে ভালো করে মুছে মুছে আমি জায়গাটাকে গুছিয়ে রাখলাম। আর এদিকে মা এখন করছে বেগুনি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। মা বেগুনি, পেঁয়াজি এগুলো সত্যি খুব ভালো বানায়, এত ক্রিস্পি হয় খেতে। তো এখানটাতে মা এখন বেগুনি ভাজছে। আর দুপুরবেলার পর কিন্তু এটা তোমাদের সঙ্গে আমি সন্ধ্যেবেলার ভিডিও ক্লিপ শেয়ার করছি। ওই গোছাগুছি করে তারপর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিল। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, ধুলো ঘাটলে না আমার প্রচণ্ড শরীর খারাপ করে। কিন্তু কি করব বলো, ধুলো তো ঘাটতে হবেই সংসার করতে গেলে। তো সেই জন্য আমি একটু রেস্ট করে নিয়ে সন্ধ্যেবেলায় উঠে এখন মা তাড়াতাড়ি করে বেগুনিটা ভাজছে, যাতে একটু মুড়ি দিয়ে খাওয়া যায়। আর বাদ বাকিটা রাতের জন্য রাখা হবে। আর দেখো রান্নাঘরটা সত্যি কত সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এখন আমি এইখানে বিছানায় কাঁথা কম্বল নিয়ে এই কাঁথাটাই গায়ে দিয়ে শুয়ে শুয়ে ব্লগ দেখছিলাম, সাথে এডিটিংয়ের কিছু কাজ করছিলাম। আর আমার বললাম না, শরীরটা ভালো লাগছে না, চোখ দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে। আর বাইরে না আবার কালো করে মেঘ করে এসেছে, হয়তো আবার বৃষ্টি নামবে। আর আমি এখন মনে করে একটু জলটা খাওয়ার চেষ্টা করছি, কারণ মাঝে আমার জলটা ভীষণই কম খাওয়া হচ্ছিল।
তারপর এখন না ভাবলাম একটু মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, কারণ প্রচণ্ড যেন স্কিন ড্রাই লাগছে। এখন থেকেই আমার স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে। আমার এমনি ড্রাই স্কিন, শীতকালে তো দেখাই যায় না চোখে আর কি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আজকের মতন টাটা।